আমি যখনই জয়েন করছি সবাইকে বলা হয়েছে যে কেউ কারো হক নষ্ট করতে পারবে না, মানে আমি আমার যে নিজের সদস্য তার হক নিয়ে নেব, তার প্রাপ্যটা আমি কমাই দেব, জিরো। ভূতের মুখে রাম নাম। উনি নিজেই তো জবরদখল করে বসে আছেন। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে বংশ পরম্পরায় সেনা জেনারেল মহাপরিচালক পদ দখল করে আছেন। সেই একই কাজ করে মানুষের হক নষ্ট করে উনি কিভাবে কথা বলেন, ওনার আচরণ দেখে একটা হাদিস মনে পড়ে গেল। সহিহ বুখারীর হাদিস নং 33। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত 3টি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, যখন তার নিকট আমানত রাখা হয় তা খেয়ানত করে। 5 জানুয়ারি 2026 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্ববৃহৎ অংশ গ্রাম প্রতিরক্ষা দলের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস। 1976 সালের এই দিনে দেশের গ্রাম ও নগর পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদারের যে মহৎ স্বেচ্ছাসেবী ধারণা নিয়ে যাত্রা শুরু হয়েছিল, আজ তার 60 লক্ষাধিক সদস্য নিয়ে অর্ধ শতাব্দীর গৌরবোজ্জ্বল ইতিহাসে পরিণত হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে ভিডিপি একটি নির্ভরযোগ্য নাম। বিশেষত দেশের তৃণমূল পর্যায়ে গ্রাম ও নগর জীবনের শান্তি শৃঙ্খলা রক্ষায় এই স্বেচ্ছাসেবী সদস্যের মূল দায়িত্ব। নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি ভিডিপি সদস্যরা উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। ইতিহাস বিকৃতির বীভৎস এক নজির স্থাপন করেছেন বর্তমান মহাপরিচালক। 5 জানুয়ারির আনসার বাহিনী ভিডিপি দিবস পালিত হয় প্রতি বছর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে এই গ্রাম প্রতিরক্ষা দল, ইংরেজিতে ভিলেজ ডিফেন্স পার্টি, সংক্ষেপে ভিডিপি প্রতিষ্ঠা করেন। এর প্রেক্ষিতে পরবর্তীতে 1980 সালে তিনি শহর প্রতিরক্ষা দল গঠন করেন। পরবর্তীতে গ্রাম প্রতিরক্ষা দল ও শহর প্রতিরক্ষা দল অর্থাৎ ভিডিপি ও টিডিপিকে আনসার বাহিনীর সাথে যুক্ত করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রতিটি জেলায় ভিডিপির জন্য আলাদা একজন জেলা অ্যাডজুটেন্ট থাকত এবং জিয়াউর রহমানের যে কোনো জেলা পরিদর্শনে জেলা প্রশাসকের সাথে প্রোটোকলে জেলা অ্যাডজুটেন্টও থাকত। 2010 সালে এই জেলা অ্যাডজুটেন্টকে জেলা কমান্ড্যান্ট নামকরণ করা হয়। অথচ আপনি অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করে দেখেন, কোথাও ঘুণাক্ষরেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ করা হয় নাই। বর্তমান মহাপরিচালক শুধু সেনা কর্মকর্তাদেরকেই যে অবৈধভাবে নিয়ে এসেছেন তা কিছু নয়। 5 জন সেনা সদস্য বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা শাখায় কাজ করে এবং এরাই মূলত আনসার আন্দোলনের পর আয়নাঘরে প্লাটুন কমান্ডার, সহকারী প্লাটুন কমান্ডার থেকে শুরু করে সাধারণ আনসারদের ইন্টারোগেট করে, সাথে অবশ্য ডিজিএফআইও ছিল। 13 ফেব্রুয়ারি 2025 আনসার ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত দরবারে সাধারণ আনসারদের দাবি দেওয়া নিয়ে প্রশ্ন উঠলে তিনি সামনে উপবিষ্ট ক্যাডার কর্মকর্তাদের দেখিয়ে বলেছিলেন, টাকা খেয়ে এরাই তো বেশি আনসার নিয়োগ দিয়েছে, কিছু করার নেই। এভাবে প্রত্যেকটা জায়গায় তিনি কর্মকর্তাদের অপদস্থ করেন, অথচ দুর্নীতি যা করার সব ডেপুটেড সেনা কর্মকর্তারাই করেছেন। চোরের মায়ের বড় গলা, শুনেছেন না প্রবাদ? উনি আসার পর থেকেই উপজেলা পর্যায়ের কর্মকর্তাদেরকে ক্যাডার কর্মকর্তাদের মুখোমুখি দাঁড় করানোর জন্য এজেন্সির সহায়তায় বিভিন্ন সময়ে পত্রপত্রিকার খবর প্রকাশ করেন। এই খবরগুলো পড়লে পাঠকদের মনে হবে উপজেলা কর্মকর্তাদের দাবি বাস্তবায়ন না হবার পিছনে ক্যাডার কর্মকর্তাদের একটি প্রচ্ছন্ন ভূমিকা আছে, যা তাদের মাঝে অসন্তোষের জন্ম দিয়েছে। এক্ষেত্রে ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর ওনাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। দুজনই 26 লং কোর্সের কর্মকর্তা হওয়ায় এজেন্সিকে ব্যবহারের অবারিত সুযোগ পান আনসারের এই ডিজি। উনি নিজের ইচ্ছা মতো যাকে খুশি তাকে বাহিনীতে নিয়ে আসছেন, ডেপুটেশন অর্ডারের পর্যন্ত প্রয়োজন পড়ছে না। ইচ্ছে মতো আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। আর গত 1.5 বছরে উনি উপজেলা কর্মকর্তাদের পদ আপগ্রেডেশনের কোনো কাজই করতে পারলেন না। মন্ত্রণালয়ের ফাইল ডেস্ক থেকে নড়েই না। এটাও কি আপনাদের বিশ্বাস হয়? এই সরকারি আদেশটা দেখেন,
ওনারা কিভাবে একটি কমিটির সদস্য হলেন? এই উত্তর দিতে পারবে মহাপরিচালক? পারবে না। অবৈধ কাজের কি কোনো উত্তর থাকে? থাকে না। আনসার বাহিনীর রেশনে গম দেয়া হতো আগে। সে গমের পরিবর্তে আটা দেওয়ার নাম করে সেনা কল্যাণের ব্যবসা বাড়াবে এই ধান্দা করছিল। সফলও হয়েছে। এখন সেটা আটা দেয়। এই আটার মেয়াদ 2 মাস। একজন সৈনিক যদি 2 ইউনিট রেশন পায় তাহলে তার জন্য বরাদ্দ 20 কেজি আটা। সে তো প্রতি মাসে ছুটি পায় না। আর 1 মাস তো এত আটাও লাগে না। 4 জনের পরিবারে বড়জোর 5-6 কেজি আটা লাগে। সৈনিক ছুটিতে যায় 2 মাস পর মেয়াদ উত্তীর্ণ আটা নিয়ে। না পারে খেতে, না পারে পরিবারকে খাওয়াতে, না পারে বিক্রি করতে। এতই যখন আটা দিতে ইচ্ছা মহাপরিচালকের, তাহলে খুলনার আনসারের ফ্লাওয়ার মিলের মতো করে প্রত্যেক বিভাগীয় শহরে একটি আনসার ফ্লাওয়ার মিল করে দিলেই তো হতো। কিন্তু তা না করে উনি সেনা কল্যাণের ব্যবসা করার সুযোগ করে দিবেন, সেই জন্য এই কমিটি করছেন। যদি তা না হয় তবে বর্তমান মার্কেটে সবচেয়ে ভালো আটা সরবরাহ করতে পারতেন। মার্কেট শেয়ার পর্যালোচনা করলে দেখা যায় ফ্রেশ, এসিআই পিওর, পুষ্টি এই ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এবং কেজি প্রতি বিক্রয় মূল্য 55 থেকে 60 টাকার মধ্যে রয়েছে। অথচ এই সেনা আটার বিকল্প হিসাবে সদস্যদেরকে কেজি প্রতি 40 টাকা হারে পরিশোধ করা হচ্ছে। অর্থাৎ বাহিনীর রেশন প্রাপ্তির অধীনে যে সকল সদস্য রয়েছে তারা প্রত্যেকেই প্রতি মাসে 350 থেকে 400 টাকার কম মূল্যমান পাচ্ছেন। বিভিন্ন পর্যায়ের সদস্যদের সাথে কথা বলে জানা যায় এই আটার স্বাদ খুবই বাজে, একটা তেতো স্বাদ লাগে। রুটি বা এই ধরনের কোনো কিছু বানালে তা বেশিক্ষণ সংরক্ষণ করা যায় না। স্বয়ং মহাপরিচালক এই বাজে আটা তা পোষা গারলকে খাওয়াবেন কি না সেটা আমাদের সন্দেহ। আনসার বাহিনীর একটা কেন্দ্রীয় হাসপাতাল আছে, সেইটা আনসার একাডেমির ভিতরে অবস্থিত। নামেই শুধু হাসপাতাল, আসলে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেয়েও খারাপ অবস্থা এই হাসপাতালের। সৈনিকরা এখানে গিয়ে চিকিৎসা পায় না ঠিকমতো। পাবেই বা কীভাবে? পর্যাপ্ত ডাক্তার নাই, নার্স নাই, টেকনিশিয়ান নাই, পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি নাই। অর্থোপেডিক বিভাগ, চক্ষু বিভাগ, ডেন্টাল বিভাগ, কার্ডিয়াক বিভাগ কিছুই নাই, শুধু নামমাত্র। রোগী গেলে ঢাকা মেডিকেল, নইলে সোহরাওয়ার্দী, নইলে হৃদরোগ, নইলে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেয়। একটি বাহিনীর হাসপাতাল এত দুরবস্থায় থাকতে পারে না, না দেখলে বিশ্বাস করা যায় না। স্বাধীনতার পর থেকেই তো এই বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেলরাই ছিলেন। এত বছরে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল হলো না কেন? চলেন তো পুলিশ কেন্দ্রীয় হাসপাতালটা একটু দেখে আসি। এটা রাজারবাগে অবস্থিত। একাডেমির হাসপাতালের দায়িত্ব নিয়ে নিয়োজিত ছিলেন ডেপুটেশন স্বাস্থ্য ক্যাডার থেকে আসা বিশেষ ডাক্তারগণ। তাদেরকে অবৈধভাবে সরিয়ে দিয়ে আনসার একাডেমি হাসপাতালে নিয়ে আসা হলো সেনাবাহিনীর ডাক্তারদের। 31 ডিসেম্বর 2017 তারিখে প্রকাশিত গ্যাজেট অনুযায়ী আনসার ভিডিপি হাসপাতালের নিয়োগ প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সরাসরি নিয়োগের মাধ্যমে। এই গ্যাজেটের তফসিল 1 অনুযায়ী হাসপাতালটি তত্ত্বাবধায়ক পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে, যা আজ পর্যন্ত হয়নি। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে ডেপুটেশনে একজন দায়িত্ব পালন করবেন, যেটি পূর্ববর্তী সময়ে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাগণ করে আসছিলেন। কিসের ভিত্তিতে এখানে একজন লেফটেন্যান্ট কর্নেলকে আনা হলো? বাকি সকল পদে প্রেষণের নিয়োগের ক্ষেত্রে স্পষ্ট বলা আছে স্বাস্থ্য ক্যাডার হতে প্রেষণের মাধ্যমে। তাহলে কিভাবে একজন মেজরকে আনা হলো? শুধু তাই নয়, আনসার বাহিনীর বিদ্যমান র্যাঙ্ক ব্যাচ অনুযায়ী 5ম গ্রেড সমমান একজন পরিচালকের পড়ার কথা একটি শাপলা ও একটি পিপস। তিনি একটি শাপলা, 2টি পিপস ও কলার জর্জেট পরিধান করেন। আরও ভয়ানক বিষয়, 5ম গ্রেডে ডেপুটেশন এসে তিনি 4র্থ গ্রেডে 1,80,000 টাকা বেতন উত্তোলন করেন। মেজর যিনি এসেছেন তার ডেপুটেশন পরবর্তী পদবি উপপরিচালক, যার র্যাঙ্ক ব্যাচ একটি শাপলা, অথচ তিনি পরিধান করেন একটি শাপলা এবং একটি পিপস।
এবং পঞ্চম গ্রেডে সর্বমোট 1,25,000 টাকা বেতন উত্তোলন করেন। কি ভয়ানক একবার ভাবেন তো। বর্তমান মহাপরিচালক কি জোকারি শুরু করেছেন জানেন? উনি বাহিনীর সদস্যদের সুখী অ্যাপসে নিবন্ধন করতে বাধ্য করেছেন। ইতিমধ্যে সকল সরকারি অস্থায়ী কর্মকর্তা কর্মচারী নিবন্ধন সম্পন্ন হয়েছে। গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনের সাথে চুক্তি করে তিনি সেটাকে ঐতিহাসিক চুক্তি আখ্যা দেন এবং অফিসিয়ালি ফেসবুক পেজে সেটা প্রচার করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল পর্যায়ের সদস্যদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে গত 9 এপ্রিল 2025 তারিখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনসের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে দেশের তৃণমূল পর্যায়ের আনসার ভিডিপি সদস্যরা তাদের স্মার্টফোনে সুখী অ্যাপ ব্যবহার করে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা ইনস্ট্যান্ট ডাক্তারের পরামর্শ, সেবা নিশ্চিতকরণ SMS, ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড এবং অনলাইন প্রেসক্রিপশন সেবা গ্রহণ করতে পারবেন। এখানে মূল ঘটনা আসলে অন্যখানে। বিষয়টি নিয়ে অনুসন্ধান করে জানা যায়, গ্রামীণফোনের বিপণন বিভাগের প্রধান জনাব আসিফ বর্তমান মহাপরিচালক খুব ঘনিষ্ঠ আত্মীয়। তার মধ্যস্থায় গ্রামীণ হেলথ কেয়ারের সাথে চুক্তি সম্পাদিত হয়েছে, যেটা গ্রামীণফোনেরই একটা অংশ, এবং গ্রামীণফোন আগামী 1 বছরে আনসার বাহিনী থেকে 6 লক্ষ সাবস্ক্রাইবার পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। প্রাথমিকভাবে বাহিনীর ওয়েলফেয়ার শাখা থেকে এই 1 বছরে সাবস্ক্রিপশন ফিস 200 টাকা পরিশোধ করা হলেও 1 বছর পর গ্রাহক নিজেকেই টাকা পরিশোধ করে অনলাইনে এই ডাক্তারি সেবা গ্রহণ করতে হবে। ওয়েলফেয়ার শাখার সরকার কর্তৃক এমন কোনো বরাদ্দ প্রদান করা হয়নি। বাহিনীর স্থানীয় তহবিল হতে মূলত এই টাকা ওয়েলফেয়ার শাখার ব্যানারে ব্যবহার করে গ্রামীণফোনকে পরিশোধ করা হচ্ছে। যেখানে আনসার বাহিনীর মাত্র হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নেই, MRI মেশিন থেকে শুরু করে মেডিকেল চেকআপ এর কোনো সুব্যবস্থা নেই, অর্থোপেডিক ইউনিট, চক্ষু বিভাগ, ডেন্টাল ইউনিট কিছুই নেই। সেখানে এই সুখী অ্যাপ্লিকেশন নিয়ে মাতামাতি সন্দেহের উদ্রেক করে। 6 লক্ষ সাবস্ক্রাইবার থেকে গ্রামীণফোন 12 কোটি টাকার ব্যবসা করে নিয়ে যাচ্ছে। এখান থেকে 1 কোটি টাকা গিফট করলে গ্রামীণফোনের কী কোনো সমস্যা বলেন? সুখী একটা প্রাইভেট কোম্পানির অ্যাপ্লিকেশন, যার ইচ্ছা সে ব্যবহার করবে, যার ইচ্ছা সে করবে না। এটা নিয়ে একটা বাহিনীর প্রধানের এত জোরাজোরি করছেন কেন? উনি যদি বাহিনীর সর্বস্তর মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চান, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চুক্তি করতে পারতেন যে কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা সরকারি হাসপাতালে আনসার বিডিপি সদস্যদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করতে পারতেন। তা না করে অনলাইনে বাহিনীর অফিসিয়াল পেজে একটি সুখীর প্রচারণা চালাচ্ছেন, বিষয়টা অবশ্যই সন্দেহজনক। শুধু তাই না, বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে উনি সুখী অ্যাপ্লিকেশনের লিঙ্ক ইন্টিগ্রেট করেছেন। দেখেন, এতই যদি জরুরি হতো তাহলে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী কারোই তো কোনো সুখী নিয়ে কোনো রকম মাতামাতি নাই। উনার কেন এত মাতামাতি? একজন সাধারণ সৈনিকের গর্ভবতী স্ত্রীর জন্য সিজারের প্রয়োজন হলে সেটা কি সুখী করবে? বৃদ্ধ বাবা মায়ের অপারেশনের প্রয়োজন হলে সেটা কি সুখী করবে? একজন সৈনিক কত টাকা বেতন পায়? তার অসুস্থ বাবা মায়ের চিকিৎসা ও ঔষধের জন্য বেতন যদি চলে যায়, তাহলে সে কিভাবে সংসার চালাবে? প্রয়োজন ছিল রাজারবাগ পুলিশ হাসপাতালের মতো বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় যাবতীয় ঔষধ ও টেস্ট প্রাপ্তির নিশ্চয়তা। সেটা না করে সুখী নিয়ে মাতামাতি। আনসার নিয়ে ধান্দা না করলে এদের পেটের ভাত হজম হয় কি না? এমন প্রশ্নবিদ্ধ ও আইন পরিপন্থী কাজ তিনি অনেক করেছেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরে জাতীয় পতাকা উত্তোলন না করে বাহিনীর পতাকা উত্তোলন করাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। 21শে ফেব্রুয়ারি শনিবার সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে দেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সকাল 11টায় মহান শহীদ দিবস উপলক্ষে নতুন স্থাপিত 150 ফুট উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও বিডিভির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ফ্ল্যাগ স্ট্যান্ডের উদ্বোধন করলেও পরবর্তীতে আনসার ও বিডিপির 28 ফুট দৈর্ঘ্যের নিজস্ব পতাকা উত্তোলন করেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
তবে জাতীয় পতাকা উত্তোলন না করায় ঘটনাটি নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রশ্ন ওঠে। পতাকা রেখে আপনাদের বাহিনীর পতাকা কেন উত্তোলন করবেন? না, এখানে জাতীয় পতাকাও থাকবে, বাহিনীর পতাকা থাকবে। আজকে যেহেতু এখানে বাহিনীর সদস্যদের জন্য উজ্জীবনা, সেই জন্য, এবং এটা একটা একাডেমি, হ্যাঁ, সেই একাডেমিতে আমরা বাহিনী দিয়ে উজ্জীবন, এরপরে আবার আমাদের জাতীয় দিবস হিসাবে আমাদের জাতীয় পতাকাও থাকবে। কারণ আমাদের কাছে বাহিনীর যে প্রয়োজন, বাহিনীর বাহিনী তো দেশেরই অংশ, তা দেশের সেবার জন্য বাহিনী। তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি যে আমাদের বাহিনীর সদস্যদেরকে নতুন করে একটা পরিচয় ধারণ করা, যে তাদের জন্য যে তাদের বাহিনী দেশেরই একটা অংশ, সেটাকে প্রমাণ করার জন্যই আমরা তাদেরকে উজ্জীবিত করেছি। এবং এটাতে আপনারা জানেন যে আমরা সর্বোচ্চ সাইজের পতাকা হচ্ছে, এবং কিছুক্ষণ পরে আপনারা আবার আমাদের জাতীয় পতাকাটাও এখানে, এবং এটা শুধু তা না, এটা সর্বসময়ের জন্য থাকবে। এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে মহাপরিচালক স্থান ত্যাগ করেন। পরে সাধারণ আনসার সদস্যরা ওই ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন। এই যে দেখেন, এই হচ্ছে ইবিআরসি এর পতাকা, মহাপরিচালক সাহেবের পূর্ববর্তন কর্মস্থল, আর এটা হচ্ছে আনসার বাহিনীর লোগো। উনি সংস্কারের নাম করে বাহিনীর লোগোকে ইবিআরসি এর কালার দিয়ে ঢেকে দিলেন, অর্থাৎ পুরো আনসার বাহিনী সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র ইবিআরসি এর চেয়েও ছোট। এটা তো আর নতুন প্রাইভেট কোম্পানি না যে মালিক পরিবর্তন হলো আর লোগো পরিবর্তন করে ফেললাম। দেখেন আবার কি লাগিয়েছেন, কমিটেড টু সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। কই থেকে আমদানি হলো এই মোটো? মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নাই, কোনো গেজেট নাই, ইচ্ছা হলো ব্যাস বদলে দিলাম, মগের মুল্লুক। আনসার বাহিনীর একমাত্র একাডেমি গাজীপুরে কালিয়াকৈর উপজেলার শফিপুরে অবস্থিত। এই একাডেমিতে কেন্দ্রীয় সকল প্রশিক্ষণ, যেমন আনসার ব্যাটালিয়ন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ, বিসিএস কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ, সার্কেল অ্যাডজুটেন্ট, উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা, সাধারণ আনসারদের মৌলিক প্রশিক্ষণ, ভিডিপি সদস্যদের নানাবিধ মৌলিক প্রশিক্ষণ বছরব্যাপী পরিচালিত হয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই একাডেমিকে অক্ষম করে দেওয়ার জন্য 26 ও 27 ব্যাচের রিক্রুট সদস্যদের প্রশিক্ষণের আগ মুহূর্তে বাহিনীর 145 জন প্রশিক্ষককে সংযুক্তি বাতিল করে বিভিন্ন ইউনিটে ফেরত পাঠানো হয়। এর পরিবর্তে সেনা সদরে পত্র প্রেরণ করা হয় সেখানে সেনা প্রশিক্ষক আনার জন্য। বর্তমানে একজন ওয়ারেন্ট অফিসার ও 10 জন সেনা সদস্য একাডেমিতে নামে মাত্র প্রশিক্ষক হিসেবে মোতায়েন থেকে মূলত একাডেমিতে ছায়া প্রশাসন পরিচালনা করছেন। তৃতীয় গ্রেডের একজন বিসিএস কর্মকর্তা একাডেমিতে কমান্ড্যান্ট হিসেবে থাকলেও এই ওয়ারেন্ট অফিসার যা বলতো তাই একাডেমিতে অলিখিত আইন হিসেবে বিবেচিত হচ্ছে। কল্পনা করতে পারেন? সেই সাথে সেনা সদস্যদের দ্বারা নামে প্রশিক্ষক হিসেবে একাডেমিতে অবস্থান করছে তারা মূলত ডিজিএফআই এর সদস্য, যাদের মূল কাজ প্রতি মুহূর্ত একাডেমিতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আইনগত কাজে অপ্রয়োজনীয় আরোপিত বাধা তৈরি করা হয় এবং তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে অযোগ্য প্রমাণ করে যেন এই একাডেমিতে সেনাবাহিনীর আরও কর্মকর্তা নিয়ে আসা যায়। আর এসব হচ্ছে বর্তমান মহাপরিচালকের ছত্রছায়া। আমি সারা দেশব্যাপী গত 1 বছর থেকে বলছি, সমস্ত রাস্তা বাঁধে দুপাশে, নদীর পাড়ে, খালের পাড়ে ফলের গাছ লাগান। এইরকম ভাবে সারা বাংলাদেশ ব্যাপী যদি ফলের গাছ লাগানো হয়, আম গাছ, কাঁঠাল গাছ, যা খুশি লাগান। একদিকে যেমন আপনাদের পুরানি কাঠের চাহিদা মিটবে, অন্যদিকে আপনারা বিপুল পরিমাণে ফল উৎপাদন করতে পারবেন। আমাদের হিসাবে এরকম ভাবে ফল উৎপাদন করলে বছরে প্রায় 2000 কোটি টাকার অতিরিক্ত ফল উৎপাদন করতে পারবেন। এই ফল আপনারা খাবেন, আপনাদের ছেলে মেয়েরা খাবে, আপনাদের স্বাস্থ্য ভালো হবে, স্বাস্থ্য উন্নতি হবে। আনসার একাডেমিতে শীতকালে অতিথি পাখি আসে। এছাড়া আছে নানা জীবজন্তু যা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় নিয়ামক। আর এর জন্য শীতকালে অনেক অতিথি আসেন এই পাখি দেখতে। বর্তমান মহাপরিচালক এই একাডেমির 1700 গাছ কেটে বনভূমি উজাড় করে ফেলেছেন। কোনো স্থাপনার অন্তর্গত এলাকার গাছ কাটার জন্য কিন্তু বন বিভাগের লিখিত অনুমোদন প্রয়োজন হয়। সেই অনুমোদিত তোয়াক্কা না করে উনি একাডেমির ছায়া কমান্ড্যান্ট ওয়ারেন্ট অফিসার এর যোগ সাজসে সকল অন্যায়গুলো করে চলেছেন।
20/1/25 তারিখে বন বিভাগের 5 সদস্যের একটি দল এই অবৈধ কাজের খবর পেয়ে একাডেমিতে আসলেও তারা পরে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তাদের মধ্যে পর্দার অন্তরালে বোঝাপড়া হয়ে গিয়েছে। আমাদের পক্ষ হতে ঢাকা বিভাগের কেন্দ্রীয় অঞ্চলের দায়িত্ব নিয়োজিত জনাব ASM জহিরুদ্দিনের সাথে প্রতিনিধি প্রেরণ করার পর কথা হয়। এতে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন এবং এ বিষয়ে ওনার জানা নেই বলে মত প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রত্যেক নির্বাচনের আগে ফ্যাসিস্ট হাসিনা তসবিহ হাতে মাথা ঢেকে প্রচারণা চালাচ্ছে। উনিও তার কথায় হাদিস কুরআনের রেফারেন্স টানেন আর কিন্তু বাহিনীটাকে ধ্বংস করতে থাকলেন। ওনার গুপ্ত জামাতপন্থী রূপ প্রকাশ পেল কিছুদিন পরেই। জাতীয় নির্বাচন ম্যানিপুলেটে মহাপরিচালক তার পছন্দের আইটি কোম্পানিকে দিয়ে সফটওয়্যার তৈরি করেছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে স্বেচ্ছাসেবী সদস্য ডাটা এন্ট্রি করানোর জন্য। পূর্বে সরকারের গুরুত্বপূর্ণ মোতায়েন যেমন দুর্গাপূজা, জাতীয় আঞ্চলিক পর্যায়ে নির্বাচন দায়িত্ব পালনের জন্য স্বেচ্ছাসেবী সদস্যদের বাছাই ও মোতায়েন প্রক্রিয়া জেলা পর্যায় থেকে নিয়ন্ত্রিত হতো এবং প্রত্যেক জেলা হতে মোতায়েনের পরিকল্পনার প্রারম্ভিক সারসংক্ষেপ সদর দপ্তরে প্রেরণ করা হতো। এই ডাটাবেস প্রস্তুত করার মাধ্যমে তৃণমূল পর্যায়ের সাথে সরাসরি সদর দপ্তর যোগাযোগ করতে পারে। মহাপরিচালক 5 জানুয়ারি 2026 ভিডিপি দিবসে ঘোষণা দিয়েছেন AVMIS সফটওয়্যারে আগ্রহী সকল আনসার ভিডিপি সদস্যদেরকে রেজিস্ট্রেশন করার জন্য। এখানেই একটা বড় গলদ রয়ে গেছে। এই সফটওয়্যারের মাধ্যমে প্রচুর পরিমাণ গুপ্ত জামাত শিবির সদস্যরা রেজিস্ট্রেশন করার সুযোগ পেয়েছিল এবং তারা ভোটকেন্দ্রে মোতায়েন হয়েছিল। পূর্বে যে কোনো নির্বাচন মোতায়েনের পূর্বে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা স্থানীয় সকল ইউনিয়নে প্রশিক্ষিত সদস্যদেরকে জড়ো করে তাদের প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্র চেক করার পাশাপাশি স্থানীয়ভাবে সকল সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ব্যাপারে খোঁজ নিত এবং সফটওয়্যার রেজিস্ট্রেশনের পদ্ধতির কারণে সেই রাজনৈতিক মতাদর্শের বিষয়টি চেক করার সুযোগ হয়নি। তবে নির্বাচন চলাকালীন বিভিন্ন মিডিয়ায় দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনের দায়িত্ব নিয়োজিতদেরকে বাদ দিতে দেখা যায়। এটি সম্ভব হয়েছে মূলত মিডিয়ার সজাগ থাকার কারণে। আর আনসার সদস্যদের ভোটের মাঠে দায়িত্ব পালন নিয়ে অনিয়মের খবর পাওয়া গেছে। প্রশিক্ষণ পাওয়া যেসব আনসারদের নির্বাচনের মাঠে থাকার কথা তাদের তালিকায় রাখেননি কর্মকর্তারা। তালিকায় দেখা মিলেছে প্রশিক্ষণ না পাওয়া সদস্যদের নাম, অর্থাৎ আনসার নয় এমন লোকজনদের আনসার সদস্য সাজানো হয়েছে। তালিকায় অনেকেই বাহিনীর সদস্য নয় বলেও জানা গেছে। এই নিয়ে বাংলা এডিশনের হাতে এসেছে বেশ কিছু তথ্য প্রমাণ। একটি ফোন আলাপেও বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। এই গ্রাম কোতোয়ালি থানার বেশ কিছু আনসার সদস্য যারা ট্রেনিং করছে, যারা অরিজিনাল সদস্য, এই সদস্যর বাইরে যারা আনসার বিডিবিতে কখনো যোগদানই করে নাই এমন মানুষকে ভোটের ডিউটিতে নেওয়া হয়েছে। না, এরকম তো কথা। আমরা যথেষ্ট ট্রেনিং করেছি, পূর্বে শর্ট ট্রেনিং করা আছে, এভাবে এইসব সদস্যদের নেওয়া হয়েছে। এরকম তো আমাদের কাছে তথ্য আছে, প্রমাণও আছে। না, সেরকম তো আমাদের জানা নেই। এরকম জানা নেই। আমি তাহলে শুনবো না, কোতোয়ালি অফিসার যে আছে তার কাছে শুনবো না। তো আমার জানার মতো এরকম এটা না তো, এই সমস্যাটা তো একজন না। হ্যাঁ, কয়জন? আমি এরকম 20 জন পাইছি। তাহলে 20 জনের একটু তথ্য আমাকে দেন, দেখলে আমি এটা জাস্টিফাই করে দিচ্ছি। মানে এইটা আপনারা উপর মহলের নির্দেশে এই ভোটের মাঠে লাগাইতেছেন নাকি স্থানীয়ভাবে? না, এটা আমার এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি সে পরে থাকে এটা আমরা খতিয়ে দিচ্ছি। এছাড়া অন্যান্য বাহিনীর তড়িৎ ব্যবস্থা গ্রহণের কারণে জামাতপন্থী গুপ্ত এই মহাপরিচালকের উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি, যা সমগ্র বাংলাদেশের জন্য একটি স্বস্তির কথা। দেখেন, একটি বিষয় সচেতন সকল নাগরিকের কাছে স্পষ্ট। বর্তমান সময়ে সামরিক বাহিনীতে কর্মরত ব্রিগেডিয়ার সমপর্যায় বা তদূর্ধ্ব সকল কর্মকর্তাদের ভোটিং বা ক্লিয়ারেন্স ভারতীয় গোয়েন্দা সংস্থার এর মাধ্যমে হয়েছে। ভারতপন্থী প্রমাণ করতে না পারলে বিগত সরকারের সময় উচ্চ পদে সামরিক কর্মকর্তাদের পদোন্নতি হতো না। এছাড়া খোদ DGFI এর সদর দপ্তরের ভিতরে ভারতীয় গোয়েন্দা সংস্থার অফিস ছিল। স্মরণকালে অন্যতম সকল অংশগ্রহণমূলক নির্বাচন হয়ে গেলেও ভারত কি সত্যিই আমাদের দেশে একটি সুস্থ রাজনৈতিক অবস্থা বিরাজ করতে দিবে? আপনাদের কি মনে হয়?
আনসারের ভালো কোনো মহাপরিচালক আজ পর্যন্ত চায়নি, চাইবেও না। এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। বাংলাদেশের কোনো ক্যাডার সার্ভিসে সেনা কর্মকর্তাদের ডেপুটেশন নাই, শুধু আনসার ক্যাডারেই আছে। আর যে মেজর জেনারেল আসে তারা আনসারের মহাপরিচালক হয় না। আসলে তাদের পরবর্তীতে লক্ষ্য লেফটেন্যান্ট জেনারেল হবে। সেজন্য তারা তাকিয়ে থাকে সেনা সদর দপ্তরের দিকে। সেনা সদর দপ্তর থেকে যে নির্দেশনা আসে সেই অনুযায়ী আনসার বাহিনী পরিচালিত হয়ে আসছে এবং যতদিন পর্যন্ত মেজর জেনারেলরা আসবে ততদিন পর্যন্ত এটাই চলতে থাকবে। কিন্তু এটা হবার কথা ছিল না। একটা বাহিনীতে মহাপরিচালক হিসেবে বাহিনীর কি কি চাওয়া সেগুলো পূরণের জন্য মহাপরিচালকদের কাজ করার কথা ছিল, কিন্তু তারা সেটা করে না। কারণ তারা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপেক্ষিক না, তারা সেনা সদর দপ্তরের মুখাপেক্ষিক। এবং দুঃখজনক হলেও সত্য, মনে মনে সকল সেনা কর্মকর্তা আনসার বাহিনীকে তাদের একটি অধীনস্থ ইউনিট মনে করে। এর বহিঃপ্রকাশে দেখা যায় পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সমন্বিত ক্যাম্পসমূহে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সাথে সেনা সদস্য ও কর্মকর্তা, বিশেষত ক্যাপ্টেন মেজর র্যাঙ্ক এর কর্মকর্তাদের সাথে অশোভনীয় আচরণ ও অকারণে শাস্তি দেবার ইচ্ছা। এর সাথে ঠিক আপনি মহাপরিচালক যেভাবে কর্মকর্তাদের হেনস্থা করে তার মিল পাবেন, কারণ তারা এভাবেই গড়ে উঠেছে। তাদের কাছে এর চেয়ে ভালো আর কি আশা করতে পারি আমরা। সত্যকে জাতির সামনে তুলে ধরাই ছিল এই ভিডিওর লক্ষ্য। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাংলাদেশের সর্ববৃহৎ আইন শৃঙ্খলা বাহিনী হবার পরেও রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে উপেক্ষিত বাহিনী হয়ে আছে স্বাধীনতার পর থেকে। আপনি কি জানেন কুড়িগ্রামে বড়াইবাড়ি 2001 সালের 18 এপ্রিল তৎকালীন বিডিআরের সাথে ভারতীয় বিএসএফের যুদ্ধে 16 জন ভারতীয় সেনা মারা যায়। সেই যুদ্ধে একজন ভিডিপি সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই ভিডিপি সদস্যের নাম সাইফুল ইসলাম লাল, যিনি সবার আগে বিডিআর ক্যাম্পে বাংলাদেশের ভিতরে ভারতীয় বিএসএফ সদস্য ঢুকে পড়ার খবর পৌঁছে দেন এবং নিজেও অস্ত্র হাতে তুলে যুদ্ধ করেন। কুড়িগ্রামে যে সংঘাতে 16 জন ভারতীয় রক্ষী নিহত হন। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া একটি গ্রাম বড়াইবাড়ি। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের 16 জন সৈন্য নিহত হন এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর বা বর্তমান বিজিবির 2 জন সৈন্য নিহত হন। বড়াইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্য। 18 এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফের সদস্য। বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিলেন। ক্যাম্পের ভেতরে গিয়ে আমি বিডিআরকে বললাম যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে। তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পরে আমি প্রস্রাব করার জন্য বাইরে এসে পুকুরের অপর পারে বিএসএফ সদস্যদের দেখি, বলেন সাইফুল ইসলাম লাল। তার ভাষায় তিনি দৌড়ে ক্যাম্পের ভেতরে ঢুকে এই খবর জানান। সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার, শত শত গুলি, চারদিক থেকে গুলি। সাইফুল ইসলাম লাল নিজেও তখন অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা। প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে। তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, যিনি 2014 সালে সে এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যেদিন বিএসএফ বড়াইবাড়ি আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন রুহুল আমিন। বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআরের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন। তিনি বলেন, বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে। এরপর তারা বিডিআরের সাথে মিলে বিএসএফের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ভোর 5টা থেকে 11টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকার মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়, বলেন রুহুল আমিন।
বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল বিবিসি বাংলাকে বলেন, ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল। সাইফুল ইসলাম লালের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এরই মধ্যে আশপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করেন। এরকম সাহসিকতার অনেক ঘটনা রয়েছে বাহিনীটির, কিন্তু নিজ বাহিনীর কর্মকর্তাদের মধ্য থেকে বাহিনী নেতৃত্ব উঠে না আসার কারণে সঠিক ইতিহাস রয়ে গেছে সবসময় অবহেলিত। আগের মতো এই ইলেকশন হবে না। আমার সামনে দিয়ে ভোটের ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে, তোমার লাশের উপর দিয়ে যাবে, কিন্তু তোমার সামনে দিয়ে ব্যালট বক্সে হাত দিতে পারবে না। আসসালামু আলাইকুম। ভুলে যান সেই পুরনো দিনের কথা, যখন আনসার বাহিনীকে মনে করা হতো কেবল বাড়তি দুর্বল আর নাম সর্বস্ব কিছু সদস্য। সেই দিন শেষ। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক অন্যরকম কলিজা আর সাহসিকতা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। যে বাহিনীকে একসময় হয়তো অনেকটা অবহেলার চোখে দেখা হতো, আজ তারাই গণতন্ত্র রক্ষার ঢাল হয়ে দাঁড়িয়েছে। বদলে গেছে সেই আনসার বাহিনী। আসন্ন নির্বাচনের ব্যালট বাক্স রক্ষায় এবার তারা আপোষহীন। গত 15 বছর 20 বছর ধরে পুরনো বন্দোবস্ত, যে বন্দোবস্ত এই বাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে। ব্যালট বক্সের জন্য জীবন দেয়া আনসারের জন্য নতুন না। এমনকি 2018 সালে লাইলাতুল ইলেকশনের সময়ও নোয়াখালীর বেগমগঞ্জে তুলাচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যালট বক্স রক্ষায় জীবন দেয় আনসার নুরুন্নবী। সমস্যা হলো ফুটেজখোর এ ডিজি ও আবাল এই সব সাংবাদিক যারা না জেনে নিউজ করে। কেন ফুটেজখোর বললাম? কারণ এখন নির্বাচনের সময় যে ধরনের কথা বললে ভালো মিডিয়া আকর্ষণ পাওয়া যাবে, সেই জন্য রাজনৈতিক নেতাদের মতো ভাষণ দিয়ে দিলেন। অথচ একজন মহাপরিচালককে জানার কথা, তিনি যখন তৃণমূল পর্যায়ের সদস্যদের উদ্বুদ্ধ করবেন তখন পূর্বে আত্মত্যাগের কথা রেফারেন্স হিসেবে ব্যবহার করার কথা। যেভাবে আমরা দেশের স্বাধীনতার কথা বলি, 71-24-এর কথা রেফারেন্স হিসাবে বলি, আত্মত্যাগ স্মরণ করি, কিন্তু তিনি একবারও আনসার নুরুন্নবীর কথা বললেন না। এসে জুড়ে বসে যখন বাহিনীর প্রধান হয়ে যান, তাও আবার গুপ্ত অবস্থা থেকে, তখন আসলে এমনটাই হবার কথা। এই ছবিগুলো দেখেন। 2025 সালে 22 ফেব্রুয়ারি আনসার তৈয়ব আলী সেনাবাহিনীর গাড়ির চাপায় মারা যান। 16 ডিসেম্বর সিলেটের জৈন্তাপুরের সড়কের দুর্ঘটনায় প্রাণ হারান আনসার মোস্তফা। অফিসিয়াল ফেসবুক পেজে নিহত আনসার সদস্যদের জন্য এবং তাদের দুরবস্থায় পতিত পরিবারগুলোর জন্য শোক জানাতে দেখা গেল না মহাপরিচালককে। এবার এই পোস্টটি দেখুন। জাতিসংঘ মিশন নিহত সেনা সদস্যদের জন্য উনি কত বড় করে শোক জানিয়েছেন। অবশ্যই জানাবেন, তারা আমাদের সেনাবাহিনীর গর্ব। কিন্তু আনসার বাহিনীর মহাপরিচালক হিসেবে মৃত আনসারদের সদস্যদের প্রতি এরকম এই অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। একজন আনসার সদস্য কত টাকা বেতন পায়? সর্বসকলে 70,000 টাকা। তার একটা পরিবার আছে, বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আছে। ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকলে একটি বাহিনী প্রধান নিজের বাহিনীর মৃত সদস্যদের প্রতি এমন আচরণ করতে পারেন না। হ্যাঁ, অফিসিয়াল পেজে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আনসার সদস্য আব্দুল জব্বার ও সুলতান মিয়াকে তিনি স্মরণ করেছেন। কারণ এখন সব জায়গায় নির্বাচনী আবহ, তাই মিডিয়া কভারেজ পেতে আনসার সদস্যদের স্মরণ করলেন। তাহলে আগে নিহত তৈয়ব আলী মোস্তফা কী দোষ করেছিল? নির্বাচনী আবহাওয়া ছিল না, মিডিয়া কভারেজ পাওয়া যাবে না, তাই তিনি ওদের স্মরণ করেননি। এই নির্বাচনে যারা অস্থায়ী সদস্য হিসেবে কাজ করলো, তারা অর্থাৎ এই 5,67,000 সদস্য, তারা ভাতা পাচ্ছে 454 কোটি আর মোট বাজেট 525 কোটি। এই 454 কোটি টাকার সবটাই গেল ব্যাংক এশিয়া নামক প্রাইভেট ব্যাংকে। আওয়ামী লীগের আমলে প্রতিষ্ঠিত এই ব্যাংককে অর্থ প্রেরণের উদ্দেশ্য ছিল মূলত জামাতকে ফাইন্যান্স করা। ট্রেজারি রুলস 2013 এর 16, 17, 19, 31, 35, 37, 108 থেকে 110 এবং জেনারেল ফাইন্যান্সিয়াল রুলসের ধারা 7, 8, 9, 31 থেকে 33, 90 থেকে 92, 102 থেকে 104 এবং 109 অনুযায়ী আনসার বাহিনীর আর্থিক লেনদেন সোনালী ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবার কথা এবং নির্বাচন কমিশন প্রত্যেক জেলায় যে বরাদ্দ প্রমাণ করেছে সেটা সোনালী ব্যাংকে অ্যাকাউন্টে প্রেরণ করেছে। মহাপরিচালক সকল সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সকল অর্থ ব্যাংক এশিয়ার স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। জেলা উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা জুম অ্যাপসের মাধ্যমে নির্দেশনা পেয়েছেন। এছাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের নাম করে সকল জেলার রেঞ্জে এবং সদর দপ্তর কোটি কোটি টাকা আওয়ামী লীগের আমলে অনুমোদন দেওয়া হয় ব্যাংক এশিয়ায় জমা করা হয়েছে।
সোনালী ব্যাংক থেকে টাকা কোনো লিখিত অনুমোদন ছাড়াই সরকারি আইন ও বিধিমালা পাশ কাটিয়ে ব্যাংক এশিয়া প্রেরণ নির্দেশনা দেওয়া হয়েছে। এখানেই শেষ না, ব্যাংক এশিয়া 2024-25 অর্থ বছরে সবচেয়ে দুর্বল 20টি ব্যাংকের একটি, যারা সারা বাংলাদেশের 64 জেলায় কোনো শাখা নেই। গরিব এবং অসহায় জনগোষ্ঠী ঘাম ঝরানো নির্বাচনের ভাতার টাকা সোনালী ব্যাংকে জমা করে একদিনের মধ্যে তুলে 10 তারিখের মধ্যে ব্যাংক এশিয়া জমা করার নির্দেশনা দিয়েছেন আনসার ডিজি। আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের আগের দিন অর্থাৎ 11 তারিখ জামাতের বিভিন্ন নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিপুল পরিমাণ অর্থসহ আটক হচ্ছিল। হঠাৎ নির্বাচনের আগের দিন এত ক্যাশ ফ্লো কিভাবে আসলো তাদের হাতে? তার মূল কারণ ব্যাংক এশিয়া। অনুসন্ধানে আমরা জানতে পেরেছি 2 দিনে 454 কোটি টাকার মূলধনকে কাজে লাগিয়ে ব্যাংক এশিয়া প্রায় 40 কোটি টাকার মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এর একটি বিরাট অংশ পরবর্তীতে হাত ঘুরে জামাতের হাতে গিয়েছে। আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নামে গত 6 মাস ধরে হঠাৎই ব্যাংক এশিয়া হিসাব খোলা তোড়জোড় শুরু হয়। গরিব অঙ্গীভূত আনসারদের টাকা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ করে 6 মাস ধরে টানা ব্যাংক এশিয়া ঢুকাচ্ছিলেন এই বর্তমান আনসার ডিজি। অর্থাৎ বিগত 6 মাস ধরে পরোক্ষভাবে তিনি জামাতকে ফাইন্যান্স করছিলেন। নির্বাচন কমিশনার থেকে আনা টাকা ট্রেজারি রুলস অনুযায়ী সরকারি ব্যাংক ছাড়া কোথাও জমা হবার কথা না। নির্বাচনের দায়িত্ব পালন করার গরিব মানুষের হক ব্যাংক এশিয়া তথা আওয়ামী ফান্ডে জমা করে তিনি দীর্ঘস্থায়ী বিপদে ফেলতে যাচ্ছেন বাহিনীর সকল পর্যায়ের কর্মচারীকে। দায়িত্ব নেবার 1 সপ্তাহ পর আনসার আন্দোলন উস্কিয়ে দিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল কিছু অফিসারের চাকরি খাওয়া এবং খেয়েছেনও। আগের ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে। 12 তারিখের পর ব্যাংক এশিয়ার ভাতা না দিতে পারার কারণে গরিব আনসার ভিডিপি সদস্যদের রাস্তায় নামবে ও পুনরায় বাহিনীকে অস্থিতিশীল করার পায়তারা করছেন বর্তমান ডিজি। নতুন বাংলাদেশে আর অবহেলিত অত্যাচারিত আনসার বাহিনীকে আমরা দেখতে চাই না। আমরা চাই নতুন বাংলাদেশের নতুন আনসার বাহিনীকে দেখতে, যেখানে ডেপুটেশন এবং অবৈধ সেনা অনুপ্রবেশ থাকবে না। আনসার কর্মকর্তা ও সকল পর্যায়ের সদস্যদের দ্বারাই পরিচালিত হবে এই বাহিনী। তাই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে আনসার বাহিনীকে অনতি বিলম্বে সকল সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের সরিয়ে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লক্ষ্য ও উদ্দেশ্যের বাস্তবায়ন করা হোক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন ভিডিও পেতে। সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ।